হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের একাদশ অধ্যায় মানব শরীরের দ্বিতীয় পর্ব। তো চলো আমরা শুরু করি। তো পূর্ববর্তী ক্লাসে আমরা যে আমাদের এই যে পর্যন্ত হাড় সম্পর্কে পড়েছিলাম, আজকে আমরা শুরু করবো আমাদের শ্বসনতন্ত্র নিয়ে। তো শ্বসনতন্ত্র বলতে আমাদের বোঝায় যে অঙ্গ দ্বারা আমরা কি শ্বাস প্রশ্বাস নেই। তো আমরা শ্বাস প্রশ্বাস ছাড়া কী করতে বাঁচতে পারি না। তো এই শ্বাস প্রশ্বাসের কাজে আমাদের যে অঙ্গগুলো সাহায্য করে সেগুলো কি আমাদের শ্বসনতন্ত্র। তো এই শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি আমাদের এই ফুসফুস, এবং তার সঙ্গে আরও কিছু অঙ্গ কাজ করছে। তো আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসের পথ ফুসফুস, লাংস এবং শ্বাস প্রশ্বাসের পেশিগুলো সমন্বয়ে গঠিত হয় কি শ্বসনতন্ত্র। অর্থাৎ শ্বসনতন্ত্র গঠিত হয় ফুসফুস নিয়ে এবং শ্বাস প্রশ্বাসের যে পেশিগুলো থাকে সেগুলো নিয়ে। শ্বসনতন্ত্র থেকে কি হয়, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড বাতাসে কী করি আমরা ফিরিয়ে দিই। তারপরে এখন আমরা বলবো সংবহনতন্ত্র, হৃদ সংবহনতন্ত্র নিয়ে। তো এটা বলতে আমাদের যে রক্ত প্রবাহ আছে সেগুলো যে হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করে সেগুলোকে বোঝানো হয়েছে। তো আমাদের শরীরে কি বিভিন্ন অংশের সাথে যোগাযোগের জন্য কি রক্তের প্রয়োজন হয়, আর এই রক্ত কি একটি কার্যকরী পরিবহন ব্যবস্থা আছে। তো হৃৎপিণ্ড শরীরে কি করে, যে রক্ত সঞ্চালন করে, তারপর রক্তনালীর মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে এবং কোষে কি করে, যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনটা পৌঁছে দেয়। তারপরে আবার যে আমরা যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করি সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার ফুসফুসে নিয়ে আসে। এইসবই কিন্তু রক্ত করতে সাহায্য করে। তো পুষ্টি সরবরাহ করে, তারপর যেসব জায়গায় সৃষ্ট বর্জ্য পদার্থ পরিবহন করে। আবার এই হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তনালী এগুলো সমন্বয়ে আমাদের এই সংবহনতন্ত্র গঠিত হয়। তো বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া, তারপরে বর্জ্য সংগ্রহ করার পাশাপাশি আমাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখা, এগুলোকে সাহায্য করে এই রক্ত সংবহনতন্ত্রই কিন্তু সাহায্য করে। এখন আমরা পুরো পরিপাক নিয়ে, পরিপাকটা কি, তো আমরা সবাই কি ক্ষুধা পেলে খাবার খাই। তো এই খাবার কিন্তু সরাসরি আমাদের শরীর কাজে লাগে না। তো এই খাবার সরাসরি কাজে না লাগার কারণে কি এটা অনেক প্রসেস আছে, এবং খাবার থেকে শক্তি অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে কি শরীরের কাজের উপযোগী করে তোলা হয় কি আমাদের এই পরিপাকতন্ত্রের কাজ। তারপরে মুখ, খাদ্যনালী, এসোফেগাস, পাকস্থলী বা স্টোমাক, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং এগুলো সমন্বয়ে আমাদের কি পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্র গঠিত হয়। তো এই তন্ত্র আমাদের কি করে, গ্রহণ করা খাদ্যকে ব্যবহারযোগ্য পুষ্টি উপাদান ভেঙে দেয় এবং যা পরে আমাদের কি শরীরে শোষিত হয়। এই তন্ত্রের শেষ হচ্ছে বায়ু এবং মলদ্বার দ্বারা। তো দেখো এই যে আমাদের বিভিন্ন তন্ত্র কোথায় কী থাকে বলা হয়েছে, চিত্র দেওয়া আছে। কঙ্কালতন্ত্র হলো কঙ্কাল নিয়ে গঠিত। পরিপাকতন্ত্র যে খাবার খাই সেগুলো নিয়ে গঠিত। তারপর পেশিতন্ত্র কোথায় কোথায় কোন কোন পেশি থাকে ওগুলো নিয়ে। তারপর ত্বকতন্ত্র হলো আমাদের সারা শরীরের ত্বক। তারপর শ্বসনতন্ত্র কি ফুসফুস নিয়ে। তারপর অন্তঃক্ষরাতন্ত্র যে বিভিন্ন গ্রন্থি থাকে আমাদের সেগুলো নিয়ে। স্নায়ুতন্ত্র মাথায় থাকে। তারপর সংবহনতন্ত্র যে হৃৎপিণ্ড থেকে যে সারা শরীরে রক্ত সরবরাহ করা হয় সেইটা। তারপরে যে স্ত্রী পুরুষ প্রজননতন্ত্র, তারপর রেচনতন্ত্র যে কিডনি, সেগুলো নিয়ে এখানে বলা হয়েছে। তো এখন আমরা রেচনতন্ত্র নিয়ে পড়ি। দেখো, তো আমাদের শরীর থেকে তরল বর্জ্য পদার্থ বা মূত্র যাতে শরীরের বাইরে বের হয়ে আসতে পারে তার জন্য কে কাজ করে, আমাদের রেচনতন্ত্র কাজ করে। আর যা মূলত কি বৃক্ক, মূত্রনালী, মূত্রথলি এগুলো নিয়ে গঠিত। তো এই ইত্যাদি অঙ্গ মিলে আমাদের এই রেচনতন্ত্র গঠিত হয়। রেচনতন্ত্র কী করে, আমাদের মূত্র উৎপাদন এবং এর মাধ্যমে যে রক্ত থেকে যে ক্ষতিকর নাইট্রোজেন যৌগ সহ অন্যান্য বর্জ্য থাকে সেগুলো অপসারণে সাহায্য করে। তারপর দেখো কি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তো আমরা যে চিন্তা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, কাউকে সাড়া দিতে পারি এবং শীত গরম উপলব্ধি করতে পারি, তা সম্ভব হয় কি আমাদের এই স্নায়ুতন্ত্রের কারণে। আমাদের মস্তিষ্ক বা ব্রেন এবং মেরুদণ্ডের ভিতরে অবস্থানরত মেরুরজ্জু, স্পাইনাল কর্ড, আমাদের শরীরে নানা স্থানে থাকা জড়িয়ে থাকা স্নায়ুযোগ মিলে কী করি হয়, আমাদের এই স্নায়ুতন্ত্র গঠন করে। তারপরে গরম কোনো জিনিসে হাত লেগে গেলে আমরা কি, যখন হাত করে হাতটা সরিয়ে নেই তখন আসলে কি ঘটে, তো জিনিসটা যে গরম সেই তথ্য হাতের ত্বকে থাকা স্নায়ুতন্ত্র মেরুদণ্ডের মধ্যে থাকা মেরুরজ্জুর মাধ্যমে আমাদের কি মস্তিষ্কে পৌঁছায়। অর্থাৎ যে ত্বকে যে বিভিন্ন স্নায়ুতন্ত্র থাকে সেগুলো কি করে, মেরুদণ্ডের মাধ্যমে সেই সিগন্যালটা আমাদের মেরুরজ্জুতে পাঠিয়ে দেয় এবং মেরুরজ্জু আবার কী করে আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয়। তখন আমরা সেটা বুঝতে পারি। যেমন মশায় কামড় দিলে কী হয়, আমাদের ত্বকে যে রিসেপ্টরগুলো থাকে, স্নায়ুতন্ত্র থাকে, সেগুলো কী করে মেরুদণ্ডের মাধ্যমে মেরুরজ্জুতে দেয়, সেগুলো কীভাবে মস্তিষ্কে পাঠায়। তখন আমরা বুঝতে পারি যে আমাদের একটা মশা কামড় দিয়েছে, তখন আমরা হাতটা সরিয়ে নিই। তো মস্তিষ্কের কাজ হলো এসব তথ্য বিশ্লেষণ করে আমাদের অনুভূতি আর সাড়া দেওয়ার ধারণা সৃষ্টি করা। তার মানে এই ক্ষেত্রে মস্তিষ্ক আমাদের হাতের ত্বকে যে শুধু গরম লাগার অনুভূতি সেটাই তৈরি করে না, বরং হাঁটা ছট করে ছড়িয়ে ফেলতে আমাদের নির্দেশ প্রদান করে। এরপর দেখো আমরা পূর্ব অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে সকল গ্রন্থি আছে
সেগুলো থেকে কি বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, সেগুলোকে কি বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। তো এদের কোনোটি শরীরের একটি অংশে তৈরি হয় এবং কোনোটি কি হয় এক অংশে তৈরি হয়, কিন্তু তার কাজ করে আবার অন্য জায়গায়। এই ধরনের গ্রন্থিকে বলা হয় কি হরমোন। এই হরমোনগুলো শরীরের বিভিন্ন স্থানে থাকা গ্রন্থিতে তৈরি হয়, আর এগুলো গ্রন্থিগুলো মিলে আমাদের কি তৈরি করে অন্তঃক্ষরা গ্রন্থি তৈরি করে। তো শরীরের বিভিন্ন প্রক্রিয়া সমন্বয়ের জন্য এই তন্ত্র রাসায়নিক যোগাযোগের নেটওয়ার্ক হিসেবে কাজ করে থাকে। তারপরে দেখো কি আছে প্রজননতন্ত্র। প্রজননতন্ত্রের কাজ কি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো অন্য সকল জীবের মতো মানুষের সংখ্যা বৃদ্ধি এবং এই মানব প্রজাতির ধারাবাহিকতাকে নিশ্চিত করার জন্য আমাদের শরীরে রয়েছে কি এই প্রজননতন্ত্র। এই তন্ত্রের কিছু অংশ বাহ্যিক অঙ্গ হিসেবে দেখা যায়, যা কি নারী পুরুষের শরীরে আলাদা, যেমন ছেলেদের পুংজননেন্দ্রিয় বা শিশ্ন, তারপর অন্ডকোষ, এসব কি আমাদের যে প্রজননতন্ত্র হিসেবে কাজ করে। তো প্রজননতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ আসলে আমাদের দৃষ্টির বাইরে থাকে এবং শরীরের ভেতরে অবস্থান করে, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই না, যেমন শরীরের শুক্রাশয়, প্রস্রাবগ্রন্থি, শুক্রনালী, এগুলো মেয়েদের ক্ষেত্রে কি ডিম্বাশয়, জরায়ু, এগুলো। তো প্রজননের জন্য এসব অন্তঃক্ষরা গ্রন্থি কি আমাদের প্রজনন করে, যেমন শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করতে সাহায্য করে। দেখো কি আছে বয়ঃসন্ধি নিয়ে বলা হয়েছে। তো সকল জীবের কি যে শারীরিক বৃদ্ধিটা যখন হয় এবং পরবর্তী বংশ তৈরি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। যখন আমরা কি মাঠে বীজ বপন করি, তখন কি বীজগুলো অঙ্কুর গজায় এবং তারপর নানা ধীরে ধীরে বড় হয় এবং এক পর্যায়ে সেগুলো কি গাছ আবার ফুল আসে এবং নতুন করে বীজ তৈরি হয়, এবং এভাবে প্রাকৃতিক জীবসভায় কি যে পরিপূর্ণ একটা অবস্থা প্রাপ্ত হয়, সেই সময়টাকে কি বলা হয় বয়ঃসন্ধিকাল। তো জন্ম নেওয়ার পর থেকে শারীরিক বৃদ্ধি হতে এক পর্যায়ে কি কৈশোর উত্তীর্ণ হয় এবং এই সময় তোমরা ষষ্ঠ শ্রেণীতে পৌঁছো কি নানা ধরনের পরিবর্তন হয়। তো এই সময় তোমরা শিশু ছিলে এবং তোমাদের কি শরীর ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তো শরীরের এই বড় হওয়া কিন্তু কেবল আমাদের উচ্চতায় বড় হওয়া না, এবং আমাদের জঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কিন্তু বড় হচ্ছে, এবং বুকের ভেতরে হৃৎপিণ্ড, সংবহনতন্ত্র, মাথার ভেতরে মস্তিষ্ক কিংবা পেটের ভেতরে থাকা কিডনি, এগুলোও কিন্তু বেড়ে ওঠার সাথে সাথে তাল মিলিয়ে কি বড় হচ্ছে। তো বয়স একটি নিশ্চিত প্রচলিত আমাদের শরীরের প্রজননতন্ত্রের দৃশ্যমান অঙ্গগুলো কিন্তু বড় হতে থাকে, এবং ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। তো এই পরিবর্তনগুলো কি আমরা নিজেরাই পড়ে নেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাপ্তিকাল কখন হয়? এটা কিন্তু নর্মালি হয় 16 থেকে 18 বছর বয়সে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় 11 থেকে 13, আর মেয়েদের ক্ষেত্রে হয় 9 থেকে 11 বয়সের মধ্যে। এই বয়সে মানুষ হিসেবে আমরা প্রজনন বিষয় পরিপক্কতার দিকে যাত্রা শুরু করি, এবং এই বয়সটাই হচ্ছে আমাদের বয়ঃসন্ধি। তো আমাদের শিশুকাল যেমন জন্ম থেকে 8 থেকে 9 বছর বয়স পেরিয়ে 18 বছর পরবর্তী সময়ে এই সময়টার ভিতরে হয়ে থাকে। তো এখন কি আমাদের নানা ধরনের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। তো ছেলেদের শরীরের বিকাশ ও দেহ গঠনের পরিবর্তন কি দীর্ঘ সময় ধরে চলে, অর্থাৎ এটা অনেক সময় ধরে চলে, এবং এই পরিবর্তন অনেক সময় কি হয় 30 বছর সময় পর্যন্ত চলতে পারে, এবং অনেক পরিবর্তন আছে যা কি বয়ঃসন্ধি শেষ হওয়ার পরও থেকে শুরু হয়। যেমন নিচে বয়ঃসন্ধিকালে কিছু পরিবর্তন তুলে ধরা হলো, যেমন কি গলার স্বর পরিবর্তন, অর্থাৎ অনেকের কী হয় গলার স্বর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ চিকন থেকে আস্তে আস্তে মোটা কণ্ঠে পরিণত হয়। যেমন শুনতে অবাক লাগলেও কি কথা বললে বাড়িয়ে বলা হবে না যে ছেলেদের বয়সের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা শুনতে পাই, আর তা হচ্ছে কি গলার স্বরের পরিবর্তন। তো বয়সের ছেলেদের কী হয় গলার স্বরের পরিবর্তন হয়, অর্থাৎ মোটা হয়ে যায়, তবে দেহ কাঠামো সুগঠিত হয়। তো ছেলেদের ক্ষেত্রে বয়সের একটি বিশেষ লক্ষণ কি শরীরের বিভিন্ন অংশ সুগঠিত হয়, এবং এই পরিবর্তন কি 30 বছর পর্যন্ত চলতে পারে। তারপরে কি হয় দেখো হাড়ের গঠনও পরিবর্তন হয়। তো বয়ঃসন্ধির সময় থেকে যে ছেলেদের বিভিন্ন হাড়ের গঠন বৃদ্ধি পেতে থাকে, এবং এটা 30 বছর পর্যন্ত চলতে পারে। তারপরে কি শিশ্ন অঙ্গকোষের পরিবর্তন, এটাও দেখতে পাওয়া যায়। প্রজননতন্ত্রের কী হয় বিভিন্ন পরিবর্তন হয়, এবং মূত্রনালীর মাধ্যমে কি সেগুলো দেহের বাইরে নিষ্কাশিত হয়। তো এগুলো বিভিন্ন যে তন্ত্র আছে সেগুলো কি পরিবর্তন হতে দেখা যায়। তারপরে কি দেখা যায় যে বিভিন্ন সে লোম, এগুলোও দেখা যায়। তারপরে দেখো আর কী কী পরিবর্তন দেখা যায়, যে পুরুষ নির্দিষ্ট অ্যান্ড্রোজেন হরমোন প্রভাবে মূলত এই পরিবর্তনগুলো বাড়তে থাকে। তো কিসের প্রভাবে এই পরিবর্তনগুলো হয়? অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবেই। তারপরে উপরে ঠোঁটের উপরে এবং নাকের নিচে কি যে গোফের রেশ থেকে যায়, এবং ধীরে ধীরে চুল, দাড়ি, এগুলোর পরিবর্তন সব বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে কী কী পরিবর্তন হয় দেখো, যেমন আকার, মেদ বৃদ্ধি, এইসব পরিবর্তন দেখা যায়। তো বিভিন্ন সে লোমের উপস্থিতি, এইসব পরিবর্তন, তারপরে কি আরও যেসব পরিবর্তনগুলো আছে সেগুলো কি তোমরা নিজেরাই করে নেওয়ার চেষ্টা করবে। তো এখন কী আমরা পড়বো যে শরীরের যত্নটা আমাদের কীভাবে নিতে হবে। তো দেখো শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমাদের যে সকল বিষয় সম্পর্কে আইডিয়া রাখা দরকার তা কি, যে আমাদের শরীর সুস্থ স্বাভাবিক থাকতে হলে কি আমাদের
নিয়মিত কি শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। তো কোভিড অতিমারির সময় কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের শরীর পরিচ্ছন্নতা এবং কিছু সাধারণ স্বাস্থ্যবিধি আমরা রোগ ব্যাধির থেকে বাঁচিয়ে রাখতে পারে এবং সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন দরকার তেমনি পুষ্টিকর খাবার খাওয়া আমাদের জন্য অনেক দরকার। তো আমরা কিছু কিছু নিয়ম মেনে চললে এগুলো খুব ভালোভাবেই আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহযোগিতা করবে। তো যেমন কী যেমন নিয়মিত গোসল করা, হাত ও নখ কাটা, তারপরে খাবার খাওয়ার আগে ও পরে সাবান ব্যবহার করা, যেখানে সেখানে থুতু না ফেলা এবং হাঁচি কাশি এগুলো দেওয়ার সময় অবশ্যই রুমাল ব্যবহার করা। তো আমরা যদি এগুলো নিয়মিত পরিচ্ছন্ন থাকি আমাদের শরীরের জন্য কি অনেক উপকার হবে। তো আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা যত্ন রয়েছে এবং সেগুলো কীভাবে যত্ন নেওয়া যায় সেগুলো আমাদের নিতে হবে এবং কিছু অঙ্গ প্রত্যঙ্গ ঘাম ও ময়লা জীবাণু সংক্রমণ করতে পারে, সেই সময় সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এবং খাবার নির্বাচনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা সুষম খাবার নির্বাচন করি, অর্থাৎ যেসব খাবারে শর্করা, আমিষ, ভিটামিন এই সব কিছু থাকে সেগুলো আমাদের নির্বাচন করতে হবে এবং আমাদের শরীরে পুষ্টিকর খাবারের দিকে মনোযোগ রাখতে হবে এবং নিয়মিত সময় মতো ঘুমানোর অভ্যাস করতে হবে এবং প্রতিদিন 9টা থেকে 10টার ভিতরে আমাদের ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো আমাদের স্বাস্থ্যবিধির একটি গুরুত্বপূর্ণ উপাদান কি শরীরচর্চা। নিয়মিত আমাদের ব্যায়াম করতে হবে, সময় করে বন্ধু বান্ধবদের সঙ্গে তেমনি শরীরচর্চা করতে হবে এবং এই অভ্যাস জীবনাচরণ করতে আমাদের শরীর ও স্বাস্থ্যকে ভালো রাখতে সহযোগিতা করবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের যে অনুশীলনী প্রশ্নটা আছে এগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।